আর প্রার্থীদের নাম ঘোষণা হতেই প্রচারও শুরু করে দিয়েছেন জোর কদমে প্রার্থীরা। জোড়াসাঁকোতে এই মুহূর্তে প্রচার করছেন তৃণমূল প্রার্থী বিজয় উপাধ্যায়। আমাদের প্রতিনিধি আবির দত্ত সেখান থেকে রয়েছেন। আবির, দেখো, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি জোড়াসাঁকো কেন্দ্রে এবং জোড়াসাঁকো কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজয় উপাধ্যায় তিনি নিজে আজ সকাল সকাল দেখা যাচ্ছে মালা পরে তিনি তাদের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে কিন্তু বেরিয়ে পড়েছেন। গতকাল তিনি খবর পেয়েছেন টিভি থেকে, তার কাছ থেকে সরাসরি জানবো কখন জানতে পারলেন যে আপনি প্রার্থী? টিভির সামনে বসেছিলাম 3:30 থেকে, তখনই আমি দেখলাম জোড়াসাঁকোতে আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যানাউন্স করলেন। এর আগে আমরা দেখেছি কংগ্রেস সমাজবাদী পার্টিতেও আপনি ছিলেন, তখনও আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিধানসভা নির্বাচনে। এই যে বিধানসভা নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে যে প্রার্থী হলেন, কিভাবে মানুষের কাছে মানে ভোট চাইবেন? দেখুন, আমি 11 বছর কাউন্সিলর হিসাবে কাজ করেছি ভূতনাথ মন্দির নিমতলা শ্মশানে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর সমাধি স্থল আছে। আর এই জোড়াসাঁকোতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান, এটা ঐতিহাসিক বিধানসভা। নাখোদা আখুদা মসজিদও এখানে, মুসলিমদের বড় মসজিদ এই বিধানসভায় আছে। তো দিদি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি পূর্ণরূপে দায়িত্বটা পালন করব, এখানকার জনগণের সেবা করব। আর এখানকার জনগণ খুব উৎসাহিত, যেভাবে কালকে ঢল অ্যানাউন্স হওয়ার পর আমার এখানে নেমেছিল, পাবলিক নেমে পড়ে। এখানেই আপনার কাছে প্রশ্ন যে প্রায় 1,91,000 ভোটার জোড়াসাঁকোতে এসআইআর এর পরে, যেটা সূত্র মারফত জানা গিয়েছিল প্রায় 61,000-এরও ওপরে ভোটার যাদের নাম বিভিন্ন কারণে যেগুলো এসআইআর এর প্রক্রিয়ায় কাটা গিয়েছে। তো এই নির্বাচন অন্যান্য নির্বাচনের ক্ষেত্রে কতটা আলাদা? 61,000-এর মতন কাটা গিয়েছে বলে জানা গিয়েছিল। শুনুন, এটা আছে বাংলা, যতই করো হামলা এটা এখানে দিদি আছে। পরসাই পাখি শুধু ইলেকশনে আসে। আপনার এই কেন্দ্রে বিবেক গুপ্তা, এর আগে তিনি বিধায়ক ছিলেন, বিবেক গুপ্তার নাম ঘোষণা হয়নি, আপনাকে দেওয়া হয়েছে, আপনি কলকাতা পুরসভার কাউন্সিলর। কতটা তাৎপর্যপূর্ণ? শুনুন, বিবেক আমার বাচ্চা মতন, ওনার দাদার সঙ্গে আমি বসতাম, রামতারজি গুপ্তা আমাকে খুব বিবেক সম্মান করে। একটা ছেলে হিসাবে কথা হয়েছে কালকে ঘোষণা। আমাকে ফোন করেছিল, বলেছে, আমি বললাম তোমার অফিসে যাব, বলে নে পিতা সমানে বড়া, আমি আপনার বাড়িতে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বয়কট ফর বিজেপি এবং তিনি বলছেন 2026-এ 226 আসনে জয়, অর্থাৎ হুঙ্কার দিচ্ছেন তিনি। আর তারপরেই এ নিয়ে কটাক্ষ করেছে বিজেপিও। সারা দেশ জুড়ে একটাই আওয়াজ, 4 মে তৃণমূল কে। তৃণমূল কংগ্রেস 50টা আসন পাবে কিনা, এটাই হচ্ছে তৃণমূলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আগামী নির্বাচনে 50-এর ওপরে উঠবে তৃণমূল, না 50 আসনের নিচে থাকবে তৃণমূল, এটাই সবচেয়ে বড় ধাঁধা। রবিবার নির্ঘণ্ট প্রকাশ করে পশ্চিমবঙ্গে ভোটের বিউগল বাজিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। গত সোমবার বিজেপি প্রথম দফায় 192 আসনে এবং গতকাল তৃণমূল 291টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। প্রার্থীদের নাম ঘোষণার সময়ই জয়ের টার্গেট বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা 2026-এ 226-এর বেশি সিট পেয়ে জিতব, এটা আমাদের বদ্ধমূল ধারণা। বয়কট ফর বিজেপি, নো ভোট ফর বিজেপি। অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন তাদের কাছে আমার আবেদন থাকবে, ভোট ফর বাংলা, ভোট ফর মামাটি মানুষ, ভোট ফর তৃণমূল কংগ্রেস, ভোট ফর জোড়া ফুল। আর বিজেপি দেখবে চোখে সর্ষে। আজ সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি রয়েছে, তবে এর আগে আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করেছিল ইডি, যেখানে বলা হয়েছিল নথি নেওয়ার আগে কোনো তদন্তকারী আধিকারিকের অনুমতি নেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ফের এই মামলার শুনানি রয়েছে। এই সংক্রান্ত আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের কাছ থেকে। সৌভিক, দেখো, সুপ্রিম কোর্টে আজকে মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা এবং বিচারপতি এন.ভি. আঞ্জারিয়ার যে বেঞ্চ রয়েছে, সেই বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে এবং সুপ্রিম কোর্টে মামলার যে ক্রমতালিকা হয়, সেই ক্রমতালিকা অনুযায়ী 14 নম্বর সিরিয়ালে এই মামলাটি রয়েছে। ফলে আশা করা যাচ্ছে বেলা 11টা থেকে 11:30টার মধ্যে এই মামলার শুনানি শুরু হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে।
তার পাশাপাশি তোমাকে বলবো যে তোমার মনে থাকবে এই মামলার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর তরফ থেকে সুপ্রিম কোর্টে হলফনামা দেওয়া হয়েছিল এবং সেই হলফনামায় তিনি ইডির যে বক্তব্য ছিল সেই বক্তব্যের তিনি বিরোধিতা করেছিলেন। তার বক্তব্য ছিল যে এই মামলায় ইডি অভিযোগ এনেছিল যে ইডি যখন আইপ্যাকের অফিস এবং প্রতীক জৈনের বাড়ি এই দুটি জায়গায় তারা অভিযান চালাচ্ছিলেন, সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সেখানে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের নিয়ে উপস্থিত হন এবং সেখানে কার্যত যা নথি ছিল সেগুলিকে চুরি করে নিয়ে আসেন, ডাকাতি করে নিয়ে আসেন, এই ধরনের অভিযোগ কিন্তু ইডির তরফ থেকে ইডির যারা কর্তা ছিলেন তারা সুপ্রিম কোর্টের কাছে এবং কলকাতা হাইকোর্টের কাছে করেছিলেন। ফলে তার পাল্টা হলফনামায় মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে বক্তব্য রাখা হয় সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই গোটা ঘটনায় ইডির বক্তব্য একেবারেই ঠিক নয়। তিনি যখন ঘটনাস্থলে উপস্থিত হন সেই সময় ইডির যারা আধিকারিক ছিলেন সেই আধিকারিকদের অনুমতি নিয়েই কিন্তু তার দলীয় যা নথিপত্র রয়েছে, দলীয় যা ডকুমেন্ট রয়েছে সেইগুলো তিনি শুধুমাত্র সেখান থেকে নিয়ে আসেন এবং সেটাও কিন্তু ইডির আধিকারিকদের অনুমতি ক্রমে নিয়ে আসা হয়। কিন্তু ইডির তরফ থেকে এরও পাল্টা হলফনামা সুপ্রিম কোর্টে জমা পড়ে এবং সেখানে ইডির তরফ থেকে ফের বলা হয় যে মুখ্যমন্ত্রী অসত্য বলছেন, মুখ্যমন্ত্রী যে কথা বলছেন সেটা একেবারেই ঠিক না। কোনো ইডি আধিকারিকের অনুমতি এই ধরনের অভিযানের সময় ডকুমেন্ট নিয়ে আসার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দেননি। ফলে ইডির তরফ থেকে এই অভিযোগও পাল্টা করা হয়েছিল যে ইডির আধিকারিকরা তখন কেন মাননীয় মুখ্যমন্ত্রীকে আটকাবার চেষ্টা করেননি। ইডির আধিকারিকরা বলেছিলেন যে সেই সময় এ রাজ্যের যে পুলিশ কর্তারা এবং পুলিশ কর্মীরা ওই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, সেই পুলিশ কর্তারা এবং কর্মীদের কাছে অস্ত্র ছিল। ফলে সেখানে বাধা দিলে বা আটকাবার চেষ্টা করলে সেখানে বড়সড় গন্ডগোল হতে পারত। এছাড়াও ইডির বক্তব্য ছিল তারা আগে থেকে জানিয়ে এই অভিযান করেছিলেন এবং এ সম্পর্কে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের জ্ঞান ছিল এবং তারা বলেছিলেন তারা কারা এবং তারা কোথা থেকে এসেছেন সেই পরিচয়পত্র পুলিশকে দেখানো হয়েছিল। কিন্তু তারপরেও গোটা বিষয়টাতে পুলিশ এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কোনো রকম গুরুত্ব দেননি এবং ফলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেখান থেকে ফাইল সংগ্রহ করে বেরিয়ে আসেন এবং ইডির বক্তব্য ছিল তারা ঘটনাস্থল থেকে কোনো কিছু বাজেয়াপ্ত করেননি। ফলে এই ঘটনার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে মামলা হয় এবং এই মামলা এখন এই পর্যায়ে রয়েছে। ফলে আজকে যখন বিচার প্রক্রিয়া শুরু হবে সেই সময় স্পষ্ট হবে যে এই মামলার প্রেক্ষিতে আর কারো কোনো বক্তব্য আছে কিনা বা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণই বা কি থাকে সেটাও কিন্তু একই সঙ্গে স্পষ্ট হবে। ধন্যবাদ সৌভিক। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।